হ্যালো এভরিওয়ান, আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়ছিলাম এবং সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম যে রিফ্র্যাকশন অফ লাইট কি, স্নেলের সূত্র কি, এবং সেখানে আরও দুটো ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখেছিলাম যে ধরো একটা ঘনমাধ্যম রয়েছে, একটা লঘু মাধ্যম রয়েছে। মানে বক আর মাছের উদাহরণ দিয়ে বলেছিলাম, যদি বক জলের ভেতরে মাছকে দেখে তাহলে মাছের রিয়েল পজিশন না দেখে সে কিন্তু তার অ্যাপারেন্ট পজিশন দেখে। তাহলে সে অ্যাপারেন্ট পজিশন কোথায় হয়, মানে রিয়েল পজিশন থেকে কতখানি ডিস্টেন্সে দেখে, সেসব জিনিস আমি কিন্তু ক্যালকুলেট করেছিলাম। এবং সিমিলারলি আমি উল্টো জিনিসটাও করেছিলাম, যদি মাছটা বকটাকে দেখে তাহলে পরে বকটাকে কোথায় দেখবে, তার রিয়েল পজিশন কোথায় ছিল আর অ্যাপারেন্ট পজিশন কোথায় ছিল, তাহলে অ্যাপারেন্ট আর রিয়েল পজিশনের মধ্যে ডিস্টেন্স কি, এই সব জিনিস কিন্তু আমি ক্যালকুলেট করেছিলাম। যে দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, যারা এখনও পর্যন্ত দেখো নি সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকের ভিডিওটা আমরা যেটা করব মেনলি সেটা হচ্ছে গিয়ে সংকট কোণ, তারপরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এইসব জিনিসের উপরে, ঠিক আছে, এবং প্রিজম কি, সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ওকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মেনলি এটা যেটা কাজ করে মেনলি তোমার একটা কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে তোমার ঘন মাধ্যম থেকে যখন রশ্মি লঘু মাধ্যমে পড়ে তখনই কিন্তু এটা কাজ করে। মানে এটা তোমার বিভেদ তল, এটা সাপোজ তোমার নর্মাল, ফাইন। ধরো এখানে একটা রশ্মি পড়লো, তাহলে কি এটা ঘন মাধ্যম, এটা সাপোজ তোমার গ্লাস রয়েছে, আমি এক্সাম্পল দিয়ে সব বলছি, আর এটা তোমার এয়ার রয়েছে। তাহলে যখনই এই ঘনমাধ্যম থেকে রশ্মি পড়বে তখনই কি হবে, লঘু মাধ্যমে যখন বেরোবে তখন কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা সাপোজ তোমার অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তোমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, তাই তো। এইবার তুমি কি করলে, এই অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে তুমি বাড়ালে, এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে তুমি আস্তে 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 বাড়ালে, সাপোজ এটা তোকে এরকম করলে, তাহলে কি হলো, এইভাবে হলো রিফ্র্যাকশনটা। আর একটুখানি সাপোজ তুমি বাড়ালে, এটাকে অন্য কালিতে দেখাই, সে আর একটুখানি তুমি বাড়ালে, এরকম একটুখানি বাড়ালে, বাড়ানোর পরে তুমি দেখতে পেলে রশ্মিটাকে আর দেখা যাচ্ছে না, সেটা কি হয়ে গেল, পুরো এইরকম 90 ডিগ্রিতে বেরিয়ে চলে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে যে অ্যাঙ্গেলটাতে রশ্মিটা পুরো 90 ডিগ্রিতে বেরিয়ে চলে গেল, সেই অ্যাঙ্গেলটা কি বলবো কি আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এটা কতখানি, পুরোটা কিন্তু তোমার 90 ডিগ্রি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে রশ্মিটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আর কি, মানে ঘনমাধ্যম থেকে ফেলা হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে ঘনমাধ্যম থেকে, যে অ্যাঙ্গেলে ফেলার ফলে রশ্মিটা সম্পূর্ণ 90 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়, মানে রশ্মিটাকে আর পাওয়া যায় না, মানে এইভাবে যাচ্ছে, দেখো পুরো বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তখন এই অ্যাঙ্গেলটাকে বলে থাকি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তখন এই থিটা সিটাকে কি বলবো আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অথবা সংকট কোণ। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা পাচ্ছি আমরা এখানে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিন্তু তোমার এখানে কত আসছে বাবা, থিটা সি, ঠিক আছে। আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত আসছে তোমার এখানে, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল তোমার কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তুমি যদি এখানে স্নেলের সূত্র কাজে লাগাও তাহলে তুমি কি পাবে বাবা, তাহলে কি বলবো আমরা, থিটা সি ইন্টু, সরি থিটা সি বলছি, আচ্ছা গ্লাস মিডিয়াম, তাহলে এর ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি বলছি মিউ জি, আর এর ক্ষেত্রে আমি ধরলাম মিউ এ। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি বলবে যে মিউ জি সাইন থিটা সি ইকুয়াল টু মিউ এ সাইন 90 ডিগ্রি। সাইন 90 মানে কত বাবা, সাইন 90 মানে 1 হবে, তাই তো। তাহলে এখানে তুমি লিখবে মিউ জি সাইন থিটা সি ইকুয়াল টু মিউ এ। ওকে, তাহলে কাজ করা যাক, এই মিউ এটাকে নিচে নিয়ে চলে আসি, কারণ আমরা বেশিরভাগ টাইমে কী করি, যে ফ্রি মিডিয়াম বা এয়ার মিডিয়াম সেটাকে আমরা নিচে রাখার চেষ্টা করি, মানে তার রেসপেক্টে করার চেষ্টা করি সব কিছু, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে লিখি যে মিউ জি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু সাইন থিটা সি, তাহলে তুমি এখানে কি বলবে বাবা, তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো, এয়ারের রেসপেক্টে গ্লাসের
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল, এটা 1 ওভার হবে, সরি হ্যাঁ, এটা 1 ডিভাইডেড বাই হবে, এখানে দেখো তুমি, তাহলে এইখানে তুমি বলবে 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ফর্মুলা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে যদি তুমি এয়ারটাকে 1 কনসিডার করে নাও, যদি তুমি বলো যে না বাবা আমি এখানে যদি এয়ার ধরি তাহলে মিউ এ ইকুয়াল টু মেনলি 1 হবে, কারণ এয়ারের ক্ষেত্রে 1ই হয়ে থাকে, তাহলে সুতরাং তখন তুমি লিখতে পারো যে মিউ জি, সিম্পল মিউ জি, বা সিম্পলি তুমি মিউ লিখতে পারো, মানে এটা তোমার গ্লাসের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে? সো 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। সো এইটাই কিন্তু তোমার আসল জিনিস, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে সংকট কোণটা। এই সংকট কোণের কনসেপ্ট থেকে আসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা কি? দেখো কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, আমি সমস্ত কিছু ডিসকাস করবো এক এক করে। সো প্রথমে জিনিসটাকে বুঝিয়ে দিই। ধরো এটা আমাদের একটা বিভেদ তল, এটা তোমার এয়ার মিডিয়াম ধরলাম, এটাকে তুমি গ্লাস মিডিয়াম ধরো। ওকে, এইবার এটা তোমার সাপোজ বিভেদ তল, সরি নর্মাল এন এন প্রাইম ধরলে, হ্যাঁ, একটা রশ্মি গিয়ে পড়লো, যেটা কি সংকট কোণে যদি পড়ে কি হবে, বিভেদ তল ঘেঁষে চলে যাবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যাবে। কিন্তু যদি রশ্মিটা সংকট কোণের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে, এই রকম, এটা কি হয়েছে, এটা সংকট কোণের থেকে কিন্তু বেশি, এটা একটা অ্যাঙ্গেল আমি কনসিডার করলাম আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল হুইচ ইজ গ্রেটার দেন থিটা সি, সংকট কোণের থেকে বেশি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি, অবশ্যই বেশি হতে পারে, একটা কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন কি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমেই যেতে হবে। তুমি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ফেলো রশ্মি, তাহলে কিন্তু হবে না, কারণ আমরা কি জানি, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে রশ্মি ঢোকে তখন কি হয়, অবিলম্বের দিকে সরে আসে। কিন্তু ঘন মাধ্যম থেকে যদি আমরা ইনসিডেন্ট লাইটটাকে ফেলি তাহলে কি হয়, যখন প্রতিশ্রিত হয় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। তার জন্যই কিন্তু শুধুমাত্র ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ফেলার ফলেই এই যে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলো বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলো, সেটা কিন্তু কাজ করে। ওকে, তাহলে যখনই তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ফেলবে তখনই রশ্মিটা কী হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা তোমার হয়ে গেল। দেখো তাহলে এখানে তুমি কি বুঝতে পারছো, এখানে কিন্তু আর কোনো রিফ্র্যাকশন কিন্তু হচ্ছে না, এখানে টোটালি কি দেখো রিফ্লেকশন হয়ে গেল। মানে রিফ্লেকশনের সূত্র কি, মানে রিফ্লেকশনের ডেফিনেশন কি বলে, যে মাধ্যমে তুমি রশ্মিটাকে ফেললে ঠিক সেই মাধ্যমে ফিরে আসবে, সেটা কি বলে, রিফ্লেকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন কিন্তু তোমার হয়ে যাবে কি, রিফ্লেকশন অ্যাঙ্গেল। কিন্তু এই যে রিফ্লেকশনটা হলো এটাকে বলবো আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো এখানে কিন্তু কোনো রিফ্র্যাক্টেড রে কিন্তু নেই। নর্মাল রিফ্লেকশন আর এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। নর্মাল রিফ্লেকশনে কি হয়, যে কোনো অ্যাঙ্গেল হলেই হয়ে যায়, যে কোনো অ্যাঙ্গেলে রিফ্লেকশন ঘটে যায়, এবং নর্মাল রিফ্লেকশনে কিন্তু রিফ্র্যাকশনও ঘটে, বুঝতে পারলে? কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে যে কথাটা বলেছি, টোটাল মানে সম্পূর্ণ রশ্মি দেখো রিফ্লেক্টেড হয়ে গেছে, কোনো রশ্মি কিন্তু প্রতিশ্রিত হয়নি, মানে নষ্ট হয়নি। ইন্টারনাল মানে কি, যে মিডিয়াম থেকে গেছে সেই মিডিয়ামেই ফিরে এসছে, মানে ভেতরেই হয়ে গেছে। রিফ্লেকশন হচ্ছে, সো রিফ্লেকশন হচ্ছে, এই ঘটনাটাকেই বলে থাকি আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে কন্ডিশন দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন বলছে তোমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি ফেলতে হবে। সেকেন্ড কন্ডিশন বলছে অবশ্যই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল তার মানটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশনের উপর মানে বেস করেই কিন্তু আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা তৈরি হয়, এবং এখানে কিন্তু কোনো রশ্মির লস হয় না। আশা করি জিনিসটাকে বোঝাতে পারলাম, কিছুই না, একদম সিম্পল জিনিস, এটাকেই বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এর জন্য অনেক অনেক তোমরা বইতে এক্সাম্পল পাবে। আমি সমস্ত এক্সাম্পলের থ্রু দিয়ে যাব না, কারণ এতটা সময় নেই, তাই তো। সো তোমাদের যদি কোনো অসুবিধা হয় এক্সাম্পলগুলো বুঝতে আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, হ্যাঁ, অন্য কোনো ভিডিওতে। সো আমি যে একটা এক্সাম্পল দিয়ে বলি আর কি। যেরকম তোমরা অনেক সময় দেখেছো যে রাস্তাঘাটে যখন অনেক কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চাই না কোনো সময় অ্যাক্সিডেন্ট হোক, তখন দেখবে ওই কাঁচের গুঁড়ো 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 পড়ে থাকে। সেইখানে দেখবে
কাজগুলোকে সাদা সাদা মনে হয়। নর্মাল তো কাজ তুমি দেখো সেখানে তো সাদা সাদা মনে হয় না, তাহলে ওইটাকে কিন্তু সাদা সাদা মনে হয়। কেন মনে হয় বলো তো? যখন রশ্মি পড়ে সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে, তার জন্য এটাকে সাদা সাদা মনে হয়। যেরকম হিরেকে এত চকচক চকচক কেন মনে হয়? হিরের একটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কতখানি? 24 ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হ্যাঁ 24 ডিগ্রি। এবার তুমি যদি 24 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেল, মানে এমনভাবে তুমি প্লেনটাকে কাটিং করলে যার ফলে কি তার মধ্যে যে রশ্মিগুলো পড়বে সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়বে। যদি সেরকম হয়, মানে ধরো একটা রশ্মি ঢুকলো কাচের ভেতরে, এবার তার থেকে যে রিফ্লেকশনগুলো ঘটবে, মানে সে তো রশ্মিটা একটা রিফ্লেক্ট করবে, তার ফলে যদি অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তখন রশ্মি খেয়ে সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখায়। তার ফলে কি হয়? হীরাটাকে প্রচুর চকমক চকমক উজ্জ্বল দেখায়। বুঝতে পারলে? ওকে, এরকম অনেক রয়েছে। এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে আমরা ইউজ করে অপটিক্যাল ফাইবার তৈরি করি আর কি, ঠিক আছে? সো অপটিক্যাল ফাইবার তৈরি করার জন্য কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে, অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, তোমরা যখন পড়বে, মানে যদি অনার্স নাও কেউ, সেখানে কিন্তু অপটিক্যাল ফাইবার সম্পর্কে একটা মানে চ্যাপ্টারই রয়েছে, সেখানে খুব ডিটেলে তোমরা আলোচনা করবে। এই অপটিক্যাল ফাইবারটা মেনলি তোমাদের এগুলো সিলেবাসে নেই, মেনলি যেটা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের বেসিসেই তৈরি করা হয়ে থাকে। সেখানে ক্ল্যাডিং থাকে, কোর থাকে, মানে এইরকম টাইপের রিফ্লেকশনটা এখানে ঘটবে। মানে একটা ওয়্যার, যেরকম ধরো এখনকার মানে এলন মাস্ককে তোমরা নিশ্চয়ই চেনো, সে কিন্তু সারা বিশ্বে অপটিক্যাল ফাইবার ছড়িয়ে দিচ্ছে, এতে কমিউনিকেশনের জন্য খুবই মানে অ্যাকচুয়ালি খুবই স্মুথ আমরা কমিউনিকেট করতে পারবো। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার যদি মানে অপটিক্যাল ফাইবার থ্রু দিয়ে যদি আমরা কমিউনিকেট করি, সো এটা কমিউনিকেশনের জন্য প্রচুর ইউজ হয়ে থাকে। হ্যাঁ, তো এরকম টাইপের এটাকে একটা ক্ল্যাডিং দিয়ে করা থাকে। এই যে এইখানটায় যে আমি এটা দিলাম, এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কিন্তু এই মিডিয়ামের থেকে মানে মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার থেকে কম। এটা কোর, এটা ক্ল্যাডিং। তাহলে কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা, মানে এটাকে আমি যদি বলছি কোর, আর এটাকে বলা হয়ে থাকে ক্ল্যাডিং। হলো, এই ক্ল্যাডিং এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কিন্তু অবশ্যই লেস দেন, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু অবশ্যই বেশি। এটা যদি তোমার 2 বলি আর এটাকে যদি আমি 1 বলি, অবভিয়াসলি 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু 2 এর থেকে বেশি, তবেই তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা ঘটবে রে বাবা। মানে এখানে ধর একটা রশ্মি ঢুকলো, তাহলে কি এখানে যাবে, এখানে আবার ফিরে আসবে, এরকমভাবে কিন্তু রিফ্লেকশনগুলো দেখাতে থাকবে। তার ফলে কি কোনো এনার্জি লস না করে দেখো ট্রান্সমিট হয়ে যাবে রশ্মিটা, তাই না? তারপর নাকি এটা খুবই সুবিধাজনক নাকি? তাহলে দেখো এটা তুমি ইনপুট দিলে, এটা তোমার ইনপুট ছিল সাপোজ, মানে ইনসিডেন্ট রে, এখানে তুমি কি পেলে? আউটপুট পেয়ে গেলে। তাহলে কোনো এনার্জি লস না করেই তুমি কিন্তু আউটপুট পেয়ে গেলে, তাহলে খুবই সুবিধাজনক। সো এটাকে কিন্তু আমরা মানে কমিউনিকেশনের থ্রু মানে ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা। ওকে, সো এরকম অনেক এক্সাম্পল রয়েছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট আমি যেটা আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা মাছ জলের মধ্যে রয়েছে, মাছ যখন ওপরের কিছু দেখে তখন সেটাকে কিন্তু নর্মাল দেখে না, সে কিন্তু শঙ্কু আকারে দেখে। সে তাহলে যদি শঙ্কু আকারে যদি সে দেখে থাকে, তাহলে সেই শঙ্কুটার রেডিয়াস কত হয় সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। ক্লিয়ার হয়েছে? মানে এখানে আমি জাস্ট নর্মাল এরকম বলতে পারি যে ফিশেস আই ভিউ, মানে সে কি দেখছে সেটা। ওকে, ধরো এরকম, তাহলে সে জলের মধ্যে রয়েছে, মানে এইখানে ধরো ফিশটা রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে সে যখন এটা মনে করে জল, মানে পুকুর হতে পারে, যাই হোক না কেন, যখন সে দেখবে সে কিন্তু নর্মালি দেখবে না, সে এই রকম দেখে, মানে রশ্মিটা এরকম ভাবে তার কাছে বেরোয়, এইরকম ভাবে বেরোয়। যদি সে দেখে তাহলে এরকম ভাবে বেরোবে রশ্মিটা। মানে ধরো সূর্য যদি এখানে থাকে সিম্পল ভাবে, হ্যাঁ ধরো সূর্য এখানে রয়েছে, একটা এক্সাম্পল দেখাই আমি তোমাকে। ধরো এখানে তোমার সূর্য রয়েছে, এটা আমাদের সূর্য, সান। এইবার তাহলে এখান থেকে রশ্মি আসছে একটা, তাহলে রশ্মিটা কেমন ভাবে আসলো? এইভাবে আসলো। হলো, তাহলে এইখানে তুমি যদি একটা নর্মাল টানো দেখো, তাহলে এটা কিন্তু এয়ার মিডিয়াম, এটা কিন্তু ওয়াটার মিডিয়াম। মাছ তো বাবা জলেই থাকবে, তাহলে এখানে কাঁচ বলাটা বৃথা হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এইটা তোমার দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল, কিন্তু এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল, তাহলে এটা কিন্তু রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। বুঝতে পারলে?
তাহলে এই সূর্যটাকে কোথায় দেখবে? এ কিন্তু সূর্যটাকে এইখানে দেখবে ভার্চুয়ালি, মাসটা কিন্তু সূর্যটাকে এইখানে দেখবে। ক্লিয়ার হয়েছে? সে কিন্তু এইখানে সূর্যটাকে অ্যাকচুয়ালি দেখবে। তার মানে তার ভিউটা কিন্তু অলওয়েজ দেখো শঙ্কু টাইপের। যদি এখানে হতো তাহলে এর ক্ষেত্রেও কিন্তু সে এইখানে সূর্যটাকে দেখতো। বুঝতে পারলাম ঘটনাটা? মানে এইখানে যদি সূর্য থাকতো, ধরো এই রশ্মিটা পড়লো এখানে, তো এই রশ্মিটা যদি এখানে পড়তো, এইখানে পড়তো, তাহলে এইখানে তুমি একটা নর্মাল টানতে, রাইট? তাহলে এটা ছিল তখন তার কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তখন তার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। বাট এ কি করছে? এ কিন্তু সূর্যটাকে এইখানে দেখছে, এইখানে কিন্তু সে সূর্যটাকে দেখবে। বুঝতে পারলে? তার মানে তার যে ভিউটা, সেই ভিউটা দেখো অলওয়েজ দেখো একটা শঙ্কু টাইপের। তাহলে এই শঙ্কুটার যে রেডিয়াস, সেটা আমি কি করে ক্যালকুলেট করব? তার জন্য আমি কি করলাম, এইখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, তাহলে শঙ্কুটা মানে কি? এটা শঙ্কু টাইপের, তাহলে এইটুকুনি যে এটাই কি তার রেডিয়াস, এটাই তার রেডিয়াস। তাহলে এটা আমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করবো। ওকে, কিছু আমি নাম ফাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে। সাপোজ এটাকে বলছি এ, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটাকে যেহেতু নর্মাল টানলাম এন করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বাবা? তুমি যদি এর চোখ দিয়ে দেখো তাহলে তুমি রশ্মিটাকে এরকমভাবে ফেলতে পারো যেমন খুশি। মানে এখানে যেরকম দেখালাম, এই গেল, এই ঢুকলো, তো বা তুমি যদি বলো যে না রশ্মি আমি এদিক দিয়ে দিচ্ছি, মানে এখানে এটা অবজেক্ট, রশ্মি যাচ্ছে এইদিকে তোমার রিফ্লেক্টেড হবে, তাই তো, রিফ্র্যাক্টেড হবে, সরি। তাহলে তুমি এখানে এইটাকে তুমি ইনসিডেন্ট বলতে পারো, যা খুশি, ঠিক আছে? কারণ ব্যাপারটা কি, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের গল্পটা চলে আসবে না। সুতরাং আমি এটাকে দেখাই, তাহলে এই দিকে যাচ্ছে, তাহলে এইটা তোমার হয়ে গেল। আমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিই, হ্যাঁ, নিজেদের মতো করে নিই। তাহলে এইটা তোমার থিটা সি যদি বলি আমি, তাহলে কি হবে? রশ্মিটা এইভাবে বেরিয়ে চলে যাবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি রশ্মিটা পড়ে, হ্যাঁ, তাহলে কি হবে? এইভাবে বেরিয়ে চলে, মানে এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে সেটা কত বাবা? 90 ডিগ্রি করবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইটা যদি থিটা সি হয় তাহলে এটাও নিশ্চয়ই থিটা সি হবে, একদম সিম্পল। তাহলে এইখান থেকে তুমি বলতেই পারো যে সো মিউ জি ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু, এটা তোমার এ আর মানে 1 ধরে নিন, ঠিক আছে? হ্যাঁ, বা তুমি মিউ এ বলতে পারো তুমি, ইন্টু সাইন 90 ডিগ্রি। সবসময় এরকমভাবে করো না, অসুবিধা কী আছে? তাহলে কখনো ভুলবে না, উল্টো পাল্টা হবে না, ঠিক আছে? সুতরাং সাইন 90 সাইন থিটা সি ইকুয়াল টু সাইন মিউ এ, সাইন থিটা মানে 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে মিউ জি বাই মিউ এ দ্যাট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। সো এখান থেকে তুমি বলছো যে এ মিউ জি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি, তাই তো? এইটুকুনি তুমি পাচ্ছ, খুব ভালো। এইবার দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা রেসপেক্ট, এটা লম্ব, তাই তো, এটা অতিভুজ। তাহলে তুমি সাইন থিটা সি যে বলছো তুমি, তাহলে সাইন থিটা সি মানে কত? তাহলে এখানে তুমি বলো। সুতরাং সাইন থিটা সি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এখানে আর ধরেছি আমি, এটা আর, অতিভুজ মানে এইটা তোমার, এটা একটা নাম দিয়েছো তুমি বি সি। তাহলে বি সিটা কত হয় বাবা? তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটাকে তুমি এইচ ক্যান্সেল করে নাও। এখান থেকে এইটুকুনি হাইটটা তোমার এইচ, বুঝেছো বাবা? তাহলে এখানে তুমি কি বলতে পারো? সুতরাং সাইন থিটা সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বিসি মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলবে যে আচ্ছা আর ইকুয়াল টু লিখি, তাহলে এরকম লিখি আর ইকুয়াল টু সাইন থিটা সি। তাহলে সাইন থিটা সি মানে কি 1 বাই এটা চলে আসছে না? সো ঠিক আছে, এরকম লিখলে পরে হবে। তাহলে আর ইকুয়াল টু এরকম লেখো সাইন থিটা সি ইন্টু, একটা লাইন লিখি, ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সাইন থিটা সি। তাহলে সাইন থিটা সি মানে কত আবার? তাহলে আর ইকুয়াল টু সাইন থিটা সি মানে তোমার 1 বাই, এটা একটু মনে হচ্ছে উল্টো হলো, এ মিউ জি ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
এক সেকেন্ড, হ্যাঁ, সাইন থিটা সি মানে আর বাই এটা পেলাম, একটু কোনো অসুবিধা নেই। সাইন থিটা সি মানে এখান থেকে তুমি যদি বলো যে সাইন থিটা সি মানে কত, তুমি বলবে 1/a মিউ জি, এটা বলবে। তাহলে আর ইকুয়াল টু এটা তুমি বলতে পারো তাই তো, অথবা আচ্ছা সাইন থিটা সি জায়গায় তুমি এটা পুট করে দিয়েছো, তাহলে এটাকে এরকমভাবে লেখো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এইটাকে তুমি একটুখানি কায়দা করে লেখো। কী করবে এটাকে, তাহলে তুমি এই মিউটাকে মানে এদিকে নিয়ে চলে আসো, এ মিউ জি ইন্টু আর ইকুয়াল টু √আর² প্লাস এইচ স্কোয়ার। তাহলে বোথ সাইডে তুমি হোল স্কোয়ার করে দাও, তাহলে কী হবে এখানটায়, মিউ এ জি স্কোয়ার ইন্টু আর² ইকুয়াল টু আর² প্লাস এইচ², এটা পাবে তুমি। তাহলে সুতরাং এখান থেকে এই আটটাকে দিকে নিয়ে চলে আসো, তাহলে আর আবার কমন নিতে পারবো আমি। সুতরাং মিউ এ জি তার স্কোয়ার -1 ইকুয়াল টু এইচ²। সুতরাং আর² ইকুয়াল টু এইচ² ডিভাইডেড বাই মিউ এ জি স্কোয়ার -1। তাহলে আমি যদি রুট করে দিই, তাহলে এখানে এইচ ডিভাইডেড বাই আন্ডার রুট মিউ এ জি স্কোয়ার -1। তাহলে এইটা তোমার কি আনসার আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য কিন্তু আমরা রেডিয়াসটা কিন্তু বের করতে পারলাম। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে, এটা ভালো করে করে নেবে, হ্যাঁ। ওকে, সো নেক্সট আমি যেটা দেখাবো প্রিজম। প্রিজমটা কি দেখো, সবাই তোমরা প্রিজম জানো নিশ্চয়ই, মাধ্যমিকেও পড়ে এসেছিলে প্রিজম কি। সো প্রিজমটা একটুখানি বলে দিই আমি। প্রিজম দেখো, প্রিজমের মেনলি 3টে রেক্ট্যাঙ্গুলার সারফেস থাকে আর দুটো তোমার ট্রায়াঙ্গুলার সারফেস থাকে। তুমি যদি একটা প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্র করো এরকমভাবে, তাহলে এখান থেকে তুমি প্রিজমটাকে ড্র করতে পারবে। এটাকে তুমি কিউব করে দাও, মানে কিউব বলো বা ইয়ে করে দাও, এটা, তাই তো। এইবার ইন্টারেস্টিং জিনিস দেখো, ধরো তুমি যে কোনো একটা প্লেন, যে কোনো ধরো এই প্লেনটাকে তুমি সরিয়ে দাও, যদি এটাকে তুমি রিমুভ করে দাও, তাহলে কী হয় বলো তো, এইটা চলে যাবে, তাই তো, এটা চলে যাবে, মানে এরকম চলে যাবে না। তাহলে এই ডান্ডা দুটো তো ফাঁকা থাকলো, মানে টেবিলের মতো হয়ে গেল। এবার এই টেবিলের পায়ে দুটোকে এক করে দাও, মানে এই পায়ে দুটোকে কী করে দাও, এক করে দাও, এইরকম এক করে দাও, এই পায়ে দুটোকে এক করে দাও, এক করে দিলে, দিয়ে এইটাকে জুড়ে দাও তুমি, তোমার প্রিজম তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে প্রিজমে দেখো এই একটা প্লেন থাকছে এখানে, ওই পেছনের দিকে একটা প্লেন থাকছে, পেছনের দিকটা এই যে এটা, পেছনের দিকটা একটা প্লেন থাকছে, মানে পুরোটা অ্যাকচুয়ালি পেছনের পুরোটা থাকছে প্লেন। এইটা একটা প্লেন থাকছে সামনেরটা, মানে এটা বেশি হ্যাজে বাজে হয়ে যাচ্ছে, যাই হোক তুমি বুঝে নেবে জিনিসটা। সো এইটা, তাহলে এই একটা প্লেন, এই একটা প্লেন, দুটো হলো এদিক ওদিক এদিকে, আর পেছন দিকে একটা রয়েছে তিনটে, আর এদিকে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এটা আমাদেরকে একটা প্রিজম, ঠিক আছে। তাহলে প্রিজমের এই যে এটা, আমি যদি এটাকে যদি ভাগ করে দিই, এটা তোমার প্রস্থচ্ছেদ হয়ে যাবে, এটা আমার, এটা কী হয়ে যাবে, প্রস্থচ্ছেদ হয়ে যাবে। তাহলে এই প্রস্থচ্ছেদ, সেটাকে আমরা প্রধান ছেদ বলে থাকি। তার যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলে থাকি আমরা প্রিজম অ্যাঙ্গেল। মানে আমরা নর্মালি প্রিজমটাকে এইভাবে ড্র করতে পারি, জাস্ট সিম্পল, ঠিক আছে। তাহলে এই যে এ বি সি, এইটা তোমার কি প্রিজম অ্যাঙ্গেল, মানে ওই ভেতর দিয়ে কিন্তু রয়েছে। তাহলে প্রিজমের দেখো একটা বেস থাকবে, আর বাকিগুলো কি সব মানে প্লেন থাকবে, যে স্মুথ প্লেন থাকবে, যেটা বেস সেটা কি মানে ঘষা থাকে আর কি, সেখানে কোনো রিফ্রাকশন হয় না, ঠিক আছে। মানে এক থেকে তুমি তো বসাবে রে বাবা, ওকে। তাহলে এই দিকটা তুমি মনে করো বসিয়েছো, তাহলে এই দিকটা এইগুলো কি তোমার মানে প্রতিফলক বা প্রতিসরক প্লেন, স্মুথ প্লেন, যেখানে রিফ্রাকশন ঘটবে আর কি, ওকে। তাহলে এইখানে যেটা হয় মেনলি, আমরা এটা করতে পারি এই প্রিজমের ক্ষেত্রে, ঠিক আছে, কতখানি ডেভিয়েশন হয় সেটা আমরা বের করতে পারি, সেটাই মেনলি এখানে ইম্পর্টেন্ট। ধরো একটা রশ্মি তোমার পড়লো এখানে, এটা তোমার অভিলম্ব,
ধরো একটা রশ্মি এইভাবে পড়লো তোমার, গিয়ে এই প্যারালাল যাবে, এটা গিয়ে এই রিফ্র্যাকশন ঘটে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা তোমার কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা তোমার R1, ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে দিই, ওকে। সো ওকে, এইখানটা দেখো, তাহলে এইটা তোমার এই অ্যাঙ্গেল, এটা বি, এটা তোমার সি। এইখানে একটা তুমি নর্মাল ড্র করলে, সিমিলারলি তুমি এইখানে আরেকটা নর্মাল ড্র করে দাও। তাহলে নর্মাল এগুলো নর্মাল। সাপোজ এটা এন ধরো, এটাকে এন প্রাইম করে দাও, এটাকে এন ডবল প্রাইম করে দাও। একটা রশ্মি তুমি নিচ্ছ, এই রশ্মি গেল এখানে একটা পড়লো, সমান্তরালে বেরোলো, এই আবার রিফ্র্যাকশনও ঘটে গেল। সো এই 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 আমি যদি অ্যাঙ্গেলগুলো বলি, এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, সেটা এখানে আবার ইনসিডেন্ট হচ্ছে তোমার, এটাকে তুমি R2 বলে দাও, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। এ দুজনা মানে আলাদা হতে পারে। আর 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 এইখানটা তোমার I2, ঠিক আছে। দেখো রশ্মিটা যাওয়ার কথা ছিল বাবা এই বরাবর, রশ্মিটা যাওয়ার কথা ছিল কি এই বরাবর, তাই তো। এটা কিন্তু সমান, মানে সমান্তরাল হবে তার কোনো কথা নেই। এইরকম রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু গেছে এই বরাবর, বুঝতে পারলে। তাহলে পরে এইরকম গেছে, তো এরকম গেছে। তাহলে এইখানে যে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করলো, এই অ্যাঙ্গেলটাকে বলে থাকি আমরা কি, এটা কি বলে থাকি আমরা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সো এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা মেনলি আমরা এখানে বের করব। সো দেখো, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা আর এটা, মানে আমরা কি জানি বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণের যোগফল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ডেল্টা ইকুয়াল টু অন্তস্থ কোণের যোগফল হবে। তাহলে ডেল্টা মানে বহিস্থ কোণ, দ্যাট ইজ ইকুয়াল টু অন্তস্থ কোণ। দেখো এটা, তাহলে এটা কোণ কতখানি হবে পুরোটা, দেখো এটা যদি I1 হয় তাহলে পুরোটা I1 হবে, তাহলে এইটুকু কত I1 মাইনাস R1। সো I1 মাইনাস R1, ওকে, প্লাস, তাহলে এইটুকুনি কতখানি, এটাও সিমিলারলি I2 মাইনাস R2 হলো। তাহলে এটা পাচ্ছি আমরা, ওকে। সো এখানটা তুমি দেখো, তাহলে এটা তোমার হয়ে গেল এখানে। মেনলি আমরা এটাই বের করব। তাহলে এখান থেকে তুমি একটুখানি সাজিয়ে লিখতে পারো যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, আর এখানে মাইনাস যদি কমন নাও তুমি, তাহলে R1 প্লাস R2 হয়ে যাবে। এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো, একদম সিম্পল, কিছুই না। এবার দেখো এই চতুর্ভুজটা তুমি যদি কনসিডার করো, তাহলে এটাকে তুমি ধরো, আচ্ছা রশ্মি নামটা দিই P, এটাকে একটা নাম দিই Q, এটাকে দিই R, এটাকে S দিই। তাহলে A Q N R এই চতুর্ভুজটা তুমি যদি কনসিডার করো, তাহলে A Q N R এই চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণের যোগফল, মানে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল Q প্লাস অ্যাঙ্গেল N প্লাস অ্যাঙ্গেল R ইকুয়াল টু কত হবে, 360 ডিগ্রি হবে। এবার দেখো অ্যাঙ্গেল Q আর অ্যাঙ্গেল A R এটা কি 90 ডিগ্রি না। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, অ্যাঙ্গেল A প্লাস, তাহলে অ্যাঙ্গেল Nটা থাকলো, আর এই দুটো মিলে কি 90 90 যোগ, মানে যোগ করে 180 হবে। তাহলে 180 ইকুয়াল টু 360 আবার। সো এখান থেকে তুমি বলবে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল N ইকুয়াল টু, এই 80টা এদিকে আসলে পরে কী হবে, তাহলে শুধুমাত্র এখানে 180 থাকবে। সুতরাং এটা আমার 2 নম্বর হয়ে গেল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ফাইন। এবার দেখো তুমি যদি এই ত্রিভুজটা কনসিডার করো, মানে ত্রিভুজ কিউ আর এন যদি তুমি কনসিডার করো, দেখো এই তিনটে কোণের যোগফল কতখানি হয় বলো তো। সো অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ নয়, সরি অ্যাঙ্গেল আর হবে এখানে, কারণ এই ত্রিভুজটা ধরেছি আমি। সুতরাং R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল এন, দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো তাহলে এইটুকুনি ইকুয়াল টু 180 ডিগ্রি, এইটুকুনি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং আমি কি বলতে পারি, দুজনে সমান হবে। তাহলে আমি সুতরাং বলতে পারি যে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল এন ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এন। তাহলে অ্যাঙ্গেল
এন, অ্যাঙ্গেল এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকছে বাবা, তাহলে এখানে পড়ে থাকছে যে R1 প্লাস R2 ইকুয়াল টু এ। এইটাকে তুমি 4 নম্বর নাম দাও। 4 নম্বর ইকুয়েশনে তুমি 1 নম্বরে পুট করতে পারো। তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো, ফ্রম ইকুয়েশন 1 যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, এটা থাকলো মাইনাস এইটুকুর মানে কত বাবা, এ। তাহলে এইটাই তোমার কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দিস ইজ দ্য ডেভিয়েশন অ্যাঙ্গেল ফর প্রিজম। ডেভিয়েশন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ডেভিয়েশন অ্যাঙ্গেল, এটা কার, এটা ফর প্রিজম। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু মাধ্যমিকের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, তোমাদের জন্যও ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা মানে একদম পুরো মিনিমাম প্রিজম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এবং মিনিমাম প্রিজমের দুটো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি ডিসকাস করবো। ওকে, সো থ্যাংক ইউ।